স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে গেস্ট হিসেবে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। অনেক ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে রাতের বেলা সময় দিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকেও আমরা জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময়ে নানা খবরের পর্যালোচনার সময় অতিথিরাও পর্যায়ক্রমে যুক্ত হবেন। আমরা আলোচনায় যাব, স্বাভাবিকভাবেই রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে, তবে তার আগে কয়েকটি নিউজ পোর্টালের খবরাখবর আমরা একটু দেখে আসতে চাই। প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো সংবাদ করেছে বিজয় মেলা, বাংলা একাডেমির প্রাঙ্গণে বই নিয়ে বিজয় মেলা। আমরা হয়তো বিজয় মেলার খবর এটি, কিন্তু তার পাশাপাশি সম্পূরক বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। এরপর আছে bdnews24.com, বলছে খালেদা জিয়ার আস্থা আগের মতোই, গুজবে কান্নাদের আহ্বান। আমরা জানি যে প্রায় সন্ধ্যার কিছুটা পরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, এবং সেখানে এই মন্তব্য দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সত্যিকার অর্থে রেসপন্স করছেন, যেটি আসলেই কিন্তু এক ধরনের স্বস্তির খবর। এর পাশাপাশি আরও অন্যান্য খবর যদি আমরা দেখি, যে সেটি হচ্ছে পুরনো ফোনও আমদানি করা যাবে, ব্যবসায়ীদের দাবির মুখে জানালো সরকার। আছে আমরা জানি যে মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা, শাশুড়িকে সাথে নিয়ে আয়েশাকে গ্রেফতার করা হয়েছে, সেই খবর। এবং বিজয় দিবসে কুচকাওয়াজ করবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সেই খবরও আছে। এরপর আমাদের হাতে আছে বাংলা ট্রিবিউন। তারা বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। একই সাথে আছে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা লড়াইয়ে গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে, সেটি একটা খবর। পুলিশের সহায়তায় সচিবালয়ে ছাড়লেন অর্থ উপদেষ্টা। ট্রাম্পকে বিচার না করার প্রতিশ্রুতি না দিলে আইসিসির উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি। নানা রকম খবরাখবর আসলে কম বেশি আছে, এবং স্বাভাবিকভাবেই আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থাটি সেটি গণমাধ্যমে সবসময় হচ্ছে শীর্ষ শিরোনাম হয়, অথবা একই সাথে সেটি প্রধান খবর হিসেবে থাকে, কারণ এই খবরের দিকে সারা দিনই বলা যায় মানুষের আগ্রহ। তিনি যেটি আসলে বলছেন সবাই, যে এখন আর কোনো রাজনৈতিক দলের তিনি নেতা নন, তিনি এখন আসলে সারা বাংলাদেশের মানুষের একজন নেতা হয়ে গেছেন, এবং তাকে নিয়ে সবাই ভাবছেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য তারা অধীর আগ্রহী থাকেন। সেই খবরের পাশাপাশি রাজনৈতিক খবরও আসলে আছে। সেই খবরের আলোচনায় যাবার আগে আমাদের সাথে অন্যান্য অতিথি যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আছেন মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্ত হবেন তিনি কিছুক্ষণের মধ্যেই। আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আছেন অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি অন্যান্য অতিথিদের সাথে আমরা আসলে সংযুক্ত হয়ে যাব। তার আগে আমাদের সাথে যেহেতু আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, তার সাথে একটু আলোচনাটা শুরু করে আসতে চাই। সিরাজুল ইসলাম, বহুল প্রতীক্ষিত যে নির্বাচন, যার জন্য সবাই অপেক্ষা করছেন, তার একটা হয়তো আমরা অনেক দূর আসলে এগিয়ে গেছি, কারণ আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে। নানা ধরনের কল্পনা ছিল, হবে কি হবে না, তারিখ ঠিক থাকবে কিনা, সময় ঠিক থাকবে কিনা, রাজনৈতিক দলগুলো নানা রকম দাবি দাওয়া করেছে, এর মধ্যে আমরা দেখেছি। সব কিছু ছাপিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল, এবং তারপরে আসলে বলা যায় পুরোপুরি সব রাজনৈতিক দলই নির্বাচনের মাঠ একদম দাপিয়ে বেড়াবে, আমরা নির্বাচনের আগে যেমনটা আসলে দেখি। আপনার দৃষ্টিতে যদি একটু মন্তব্য জেনে নেই। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের একাত্তর জার্নালের দর্শক শ্রোতা সবাইকে। শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে অনলাইনে যে সমস্ত অতিথি যুক্ত আছেন, সাথে আমাদের যে সমস্ত কলাকুশলী সবাইকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সরকারের যারা তফসিল ঘোষণার কাজে নিরন্তর চেষ্টা চালিয়েছেন, আন্তরিকতার সাথে কাজ করেছেন, এবং আগামীকাল ইনশাআল্লাহ আশা করা যায় যে এই তফসিল ঘোষিত হতে যাচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তফসিল ঘোষণা যখনই বাংলাদেশের তফসিল ঘোষণা হয়ে যাবে, তখনই বাংলাদেশের নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ের শেষ হবে, এবং নতুন একটা পর্যায়ে আমরা
প্রবেশ করব। নতুন পর্যায়টা হবে এই নির্বাচনী তফসিল ঘোষণা মানেই নির্বাচনের একেবারে আনুষ্ঠানিকতা শুরু। দলগুলো তাদের প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে, অনেক দল প্রার্থী ঘোষণা করে ফেলেছে, দল জোট এখনও নানা রূপ পরিগ্রহ করছে, নানা রূপে নানা ভাবে নানা চেহারায় আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। তো এই সমস্ত সব কিছু সে পেয়ে যাবে নির্বাচনের তফসিল ঘোষণার পরে। সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আরও বেশি ইম্পর্ট্যান্ট যে কারণে হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচন হবে কিনা, নানামুখী গুঞ্জন ছিল, গুজব ছিল, নানামুখী আলোচনা বিশ্লেষণ ছিল। এই সমস্ত সব কিছু বাদ দিয়ে তফসিল যখন ঘোষণা হয়ে যাবে এই সমস্ত সব কিছু তখন অতীত হয়ে যাবে, পেছনে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের সামনে শুধুই তখন থাকবে নির্বাচনী মাঠ, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের উচ্ছ্বাস, নির্বাচনের আমেজ, নির্বাচনের উৎসব, নির্বাচনের নানামুখী কর্মকাণ্ড এবং নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কতটা সুষ্ঠু হবে, দলগুলোর ভূমিকা কি হবে, এই সমস্ত সব কিছু আমাদের সামনে ক্রমেই পরিষ্কার হবে। সেক্ষেত্রে নির্বাচন আগামীকাল সন্ধ্যায় 6টায় যখন তফসিল ঘোষণা করা হবে বলে কথা রয়েছে, সেটা যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে একটা অধ্যায়ের শেষ হচ্ছে আর একটা অধ্যায়ের শুরু, এবং আমরা সেই শুরুর অধ্যায়টাকে বরণ করে নেওয়ার জন্য আসলে পুরো জাতি এই মুহূর্তে প্রস্তুত। আমি মনে করি যে এই নির্বাচনটা একটা বিশেষ প্রেক্ষাপটে হতে যাচ্ছে। আমরা সবাই সেটা বুঝতে পারি যে একটা বিরাট গণ আন্দোলনের মুখে একটা সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে 1 বছরের বেশি সময় পরে এসে এই তফসিল ঘোষণা হতে যাচ্ছে। অধীর আগ্রহে পুরো জাতি অপেক্ষা করছে নতুন নির্বাচন এবং নতুন সরকার, নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র ব্যবস্থা। এই সমস্ত সবকিছু সম্ভাবনার একেবারে দ্বার উন্মুক্ত হয়ে যাবে আগামীকালের তফসিল ঘোষণার মধ্য দিয়ে। অবশ্যই আমরা আসলে পুরোটা আরো পরিষ্কার হতে পারবো যখন তফসিল ঘোষণার পরেও আমরা দেখবো রাজনৈতিক দলগুলোর আসলে প্রতিক্রিয়া আসবে এবং তাদের পরিকল্পনা আসবে আগামী নির্বাচনকে ঘিরে। অতিথি হিসেবে এর মধ্যে যুক্ত হয়েছেন দর্শক আমাদের সাথে মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি। আশা করি আমরা সংযুক্ত করতে পেরেছি। এবং একই সাথে সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, তিনিও যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং স্বাগত জানাই ৭১ জার্নালে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এত রাতের বেলা সময় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি। জি, মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছেই আসলে আলোচনাটা দেখে শুরু করতে চাই। সেটি হচ্ছে আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। যদিও এর আগে অনেকবার বলা হচ্ছিল যে এই ফেব্রুয়ারির যেই নির্বাচনের সময়সীমাটি সেটি বিএনপির পক্ষ থেকে আসলে এক ধরনের চাওয়া ছিল, যেটি সরকার অনেকটাই সেভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছিল এর আগে যে সে সময়কে মাথায় রেখেই নির্বাচন করতে যাচ্ছে। এই প্রসঙ্গ বাদ দিয়েও যদি আসলে আমরা বলি সেটি হচ্ছে যেহেতু তফসিল হতে যাচ্ছে, আমরা ধরেই নিচ্ছি যে সামনের নির্বাচনটি হতে আর কোনো ধরনের সংশয় আসলে থাকছে না। তফসিলের পরেই আপনারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের, যেহেতু এর মধ্যে প্রার্থী অনেকেই ঘোষণা করেছেন অনেক আসনের, এবং আনুষ্ঠানিক হয়তো প্রচারণার জায়গাটিও হয়তো শুরু হয়ে যাবে। সেই হিসেব করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একদিকে অসুস্থ, তার মধ্যে নির্বাচনের প্রস্তুতি, সব কিছু মিলিয়ে আসলে বিএনপি এখন এই নির্বাচনকে নিয়ে কি ভাবছে? জি, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন আব্দুল সালাম? আপনার শেষের কথাটুকু শুনতে পারিনি। নির্বাচন যেহেতু আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু একদিকে অসুস্থ আছেন আমরা জানি কম বেশি, এবং এর মাঝেই আবার বিএনপি তার নির্বাচনের প্রস্তুতিও আসলে শুরু করেছে। আমরা জানি যে অনেক আসনে হচ্ছে প্রার্থী ঘোষণাও করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই নির্বাচনের এখনকার আসলে বিএনপির অবস্থানটা আমরা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে আরো যারা এখানে সংযুক্ত হয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে দেরিতে হলেও শেষ পর্যন্ত তারা আগামীকালকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে যাচ্ছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ।
আর আপনি যেটা বললেন যে আমাদের কথা মতোই, আসলে না, আমরা কিন্তু 5ই আগস্টে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু আমরা বলে আসছিলাম যে যত দ্রুত, অর্থাৎ 6 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতো, তাহলে আজকে দেশের যে পরিস্থিতি, এর চেয়ে অন্তত ভালো পরিস্থিতি থাকতো। এবং আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে একটি রোড ম্যাপ দেওয়ার জন্য তারা কতদিন ক্ষমতায় থাকতে চান, তারা কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান, কিন্তু সেই ধরনের টোটাল যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু বিগিনিং থেকে যেটা চাচ্ছিলাম সেটা সেই সরকার দেয়নি। তবে তারপরও আজকে যেহেতু দিয়েছে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব যে নির্বাচনে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট, একটি নির্বাচিত সরকার আসবে এবং দেশটির যে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের বাইরে ছিল, আজকে গণতন্ত্রের উত্তরণের জন্য একটা ধাপ অন্তত এগিয়ে যাবে, এটা অন্তত আমরা আশা করি। কাজে আমরা আশা করব যে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আমরা আসলে সব সাধারণ মানুষের মুখে আছি যে আমরা একটি শান্তিপূর্ণ এবং সকল রাজনৈতিক দল সেখানে অংশ নিয়ে নির্বাচনটি করবে এবং একটি নির্বাচিত সরকারকে আমরা হয়তো সামনে দায়িত্ব নিতে দেখব। সাইফুল হক, আপনার কাছ থেকেও আসলে একই রকম প্রতিক্রিয়া নিতে চাই, যেহেতু আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে। নানা রকম আলোচনা, নানা রকম দাবি দাওয়া আমরা দেখেছি, সবকিছু একদিকে রেখে এখন আগামীকাল যেহেতু তফসিল ঘোষণা হতে যাচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে বলতেই পারি যে সামনে আসলে নির্বাচনের দিনক্ষণটি এগিয়ে আসছে। না জি, আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন এই রাতে, আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাই। আমরা নির্বাচন কমিশন তারা আজকে যে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল সন্ধ্যায় 6টায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, এটাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই। এটা আসলে এই ধরনের একটা নির্বাচনের জন্য 17 বছর ধরে আমাদের প্রতীক্ষা, আর সেই প্রতীক্ষার অবসান আশা করি হবে। আর এবারকার নির্বাচনের সাথে যেহেতু এটা একটা সাধারণ নির্বাচন নয়, এটা একটা অভ্যুত্থানের পরে, একটা অসাধারণ গণজাগরণ, গণ অভ্যুত্থানের পরে মানুষের বিপুল প্রত্যাশা, এবং এই প্রত্যাশার পারদটা বেড়েছে যে আমরা পুরনো জমানায় ফিরবো না। রাষ্ট্র, সরকার, সংবিধানের যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, এর একটা ডেমোক্রেটিক রিফর্মসের একটা বড় একটা এজেন্ডা। সুতরাং আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট যেহেতু প্রথম 6 মাস 180 দিন কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্ট কাজ করবে, ফলে বলতে পারেন অসাধারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পার্লামেন্টের উপরে থাকবে। সে অর্থে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা পার্লামেন্ট হতে যাচ্ছে। আর একই দিন যেহেতু আবার গণভোট, এটা আমাদের ইতিহাসের এটাও একটা নজিরবিহীন নির্বাচনের দিন গণভোট, যে গণভোট জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে ইতিমধ্যে বলেছি গণভোটে আমরা হাঁ সূচক ভোট দিতে চাই। গণভোটের প্রশ্ন নিয়ে আমাদের আপত্তি আছে, কিছু সমালোচনা আছে, কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে স্ট্রং কিছু রিজার্ভেশন থাকার পরেও আমরা নিশ্চয়ই গণভোটে হাঁ সূচক ভোটের আমরা প্রত্যাশা করব। নির্বাচনের মধ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে। কারণ স্টেট যে পলিটিক্যাল, এটা একটা অ্যাপারেটাস, ফলে রাষ্ট্রের জন্য একটা মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা পলিটিক্যাল লিডারশিপ দরকার, যারা পপুলারলি ইলেক্টেড হবেন, যারা মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতার প্রশ্ন আছে, ট্রান্সপারেন্সির প্রশ্ন আছে, এবং আমরা সেই নির্বাচনের মধ্য দিয়ে, আমি ইতিমধ্যে বলেছি যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বর্গরাজ্য হতে যাব না, কিন্তু একটা দায়বদ্ধ নির্বাচিত একটা জবাবদিহিমূলক এবং একটা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র, সরকার, সংবিধানের পথে হাঁটতে পারবো। সেদিক থেকে একটা অসাধারণ একটা ট্রানজিশনের সুযোগ আমাদের জন্য আসবে। যে কথাটা বলে এই পর্বে শেষ করব, কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কাটা আছে। দেশব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ছে, রাজনৈতিক প্রতিযোগিতা কোথাও কোথাও সহিংসতার রূপ নিচ্ছে, সশস্ত্র মহড়া আমরা দেখছি। জেএসডির তানিয়া রবের আমরা দেখছি যে সেখানে বিপুলভাবে গত 3 দিন ধরে হামলা আক্রমণ চলছে। লক্ষ্মীপুরে আমরা দেখছি, রামগতি, বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন অঞ্চলে সেটা চলছে, এবং এটা আইন শৃঙ্খলা এখনো পেশাদারি দায়িত্বের মধ্যে আসতে পারেনি। অনেক সময় তারা অসহায়, তারা ভূমিকা পালন করছেন। সুতরাং এদিক থেকে
সরকার নির্বাচন কমিশনকে খুব বলিষ্ঠ কঠোর অবস্থান নেওয়া দরকার। আর আমি ইতিমধ্যে বলেছি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া লাগবে, যে আমরা বিতর্ক করব, প্রতিযোগিতা করব, কিন্তু পুরোনো জমানার মতন নির্বাচনের নাম করে জবরদখল করব না, সহিংসতা জড়িয়ে পড়বো না, এবং জবরদস্তি করে নিশ্চয়ই আমরা নির্বাচনটা করতে চাইবো না। নিশ্চয়ই আমরা এই আলোচনাটা দীর্ঘায়িত করব। অবশ্যই আপনি আছেন সাইফুল হক, এর মধ্যে মনিরা শারমিন আপনিও যুক্তি হয়েছেন। তবে বিরতির আসলে সময় হয়ে গেছে, বিরতির পর মনিরা শারমিন আপনার কাছে আসলে প্রথমে এসে আমরা প্রতিক্রিয়া হয়তো নেব। এখন রাত 12টা বেজেই গেছে, আমরা সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে আসতে চাই। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল, বললেন ইসি সচিব আক্তার আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ, বললেন প্রেস সচিব। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া, আপাতত এভারকেয়ার হাসপাতালেই থাকবেন, জানিয়েছেন এজেডএম জাহিদ। 125 আসনে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ, বিএনপি নয় সংস্কারের পক্ষের দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, আমরা একাত্তর টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখছিলাম। এবার অন্যান্য যে সংবাদ ভিত্তিক টেলিভিশন রয়েছে তাদের শিরোনামগুলো দেখে আসতে চাই। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ চূড়ান্ত, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি, বিটিভিতে রেকর্ডের পর যে কোনো সময় ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ, আনিসুল সালমান সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির, আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। দূষণে নাকাল ধানমন্ডি লেক, হুমকিতে জলজ প্রাণী, নোংরা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের ক্ষোভ, রক্ষণাবেক্ষণের তাগিদ। ট্যারিফ আদায়ে ব্যর্থ হয়ে 21টি বেসরকারি অফটকের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা, কাল থেকে কার্যকর, আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের শঙ্কা। কাল সন্ধ্যা 6টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি, বিস্তারিত জানানো হলো রাষ্ট্রপতিকে। সুষ্ঠু ভোট আয়োজনে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য গুরুত্ব দেব। শেষ হলো জল্পনা কল্পনার, পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, ফাঁকা রাখা হয়েছে ঢাকা 10 ও লক্ষ্মীপুর 1, শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল, বললেন না। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, জানালেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের পরিকল্পনা। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদের পর জানা যাবে খুনের মোটিভ, বলছে পুলিশ। ইন্টারনেট বন্ধ করে হত্যার মামলায় জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ, হাসিনার ভারত ছাড়ার ব্যাপারে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নানা রকম খবর, তবে বেশিরভাগই খবর আসলে আমরাও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, নির্বাচনের তফসিল, বেগম খালেদা জিয়া এবং একই সাথে হচ্ছে নির্বাচনে বিভিন্ন দলের যে প্রার্থী এবং তার সামনে নির্বাচনে নানা পরিকল্পনার কথা। মনিরা শারমিন, আপনি যেহেতু আছেন আমাদের সাথে, আপনার সাথে তখন আসলে কথা বলার সুযোগ হয়নি, ধন্যবাদ, সময় দিয়েছেন আবারও। তফসিল আগামীকাল ঘোষণা হবে এবং নির্বাচনের প্রস্তুতির মধ্যে আমরাও দেখছি আপনারাও এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। আমরা হয়তো সামনের দিনগুলোতে আরও হয়তো আপনাদের কর্মকাণ্ড দেখতে পাবো। একটু বলবেন যে শঙ্কা আসলে আগে ছিল বিভিন্ন রাজনৈতিক দল বা আপনারাও করেছেন যে হয়তো নির্বাচন হবে কি হবে না, বা সময় মতো হবে কি না, সরকার কতটুকু মানছে কি মানছে না, নানা রকম দাবি দাওয়া আমরা আসলে দেখেছি। এর মধ্য দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই গেছে নিজের জায়গা থেকে। সেই শঙ্কা মন থেকে আসলে দূর হয়েছে কিনা? জি, ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার যারা বিজ্ঞ সহালোচক উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, নির্বাচন হবে এবং এই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, এটার জন্য আসলে নির্বাচন হতে হবে। আমরা প্রথম থেকেই এনসিপির অবস্থান অন্তত এরকম ছিল। নানান ধরনের শঙ্কা ছিল, এখনো আছে। এখন হয়তো আগামীকালকে তফসিল ঘোষণা হবে, তবে
আমরা এইটুকু নিশ্চিত হতে পারি যে নির্বাচন হচ্ছে, কিন্তু এখনো শঙ্কা আছে যে নির্বাচনটি কেমন হবে, কারণ আমরা সারা দেশ জুড়ে যা দেখছি যেই আমি যদি বলি যে ক্ষমতার প্রভাব এবং পেশি শক্তির যে একটা প্রভাব আছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, এবং সেটা নির্বাচনী সংস্কৃতিতে সেটা আরো অনেক বেশি। এবং আমি যদি বলি যে টাকার যে একটা প্রভাব নির্বাচনী সংস্কৃতিতে, সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে সেই সংস্কৃতির মধ্যেই আছে, এবং বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক এই পরিবর্তনগুলো আমরা দেখিনি। সুতরাং নির্বাচনটি কেমন হবে এটি নিয়ে যেমন জনমনেও প্রশ্ন আছে। আমরা যখন গণসংযোগ করতে যাচ্ছি বিভিন্ন এলাকায়, সেখান থেকে কিন্তু এরকম আমরা আশঙ্কা তাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থেই আসলে ভোটাররা নিশ্চিতভাবে তারা ভোট দিতে পারবেন কিনা, কোনো শঙ্কা আছে কিনা, বা আমাদের কাছে প্রশ্ন করছেন যে আপনারা কি বলেন, আসলে কি নির্বাচনে আমরা কি ভোট দিতে পারবো কিনা ঠিকঠাক গিয়ে। সুতরাং এখানে দুইটি বিষয়, যে সাধারণ মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন, সাধারণ মানুষ এখন অনেক বেশি প্রতিবাদী। একটা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন এসছে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু তাদের এই রাজনৈতিক অধিকার প্রয়োগে এবার অনেক সোচ্চার হবে। সেই জায়গায় আমার মনে হয় যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিন্তু এখানে এটা একটা অ্যালার্মিং বার্তা বলবো আমি। কারণ হচ্ছে যে পুরনো সংস্কৃতিতে বাংলাদেশে আর নির্বাচন করা যাবে না, এবং এই জায়গা থেকে অবশ্যই ইলেকশন কমিশন এবং মাঠ প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন, সবাইকে কিন্তু দায়িত্বশীল ভূমিকায় আসতে হবে। না হলে কিন্তু এই যে বারবার করে প্রধান উপদেষ্টা বলছেন যে খুব আশাবাদী কথা বলছেন যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, এবং উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন যে প্রত্যেকের এটা একটা দায়, এই দায়টা আমাদের আসলে এই গণ অভ্যুত্থানের মধ্যেকার দায় আমাদের প্রত্যেকটা মানুষের, যিনি আসলে দায়িত্ব পালন করবেন এই নির্বাচনে তাদেরও, যারা অংশগ্রহণ করবে প্রার্থী হিসেবে তাদেরও। সুতরাং এই অভ্যুত্থানটাকে জানে আমরা না ভুলি, এবং জুলাইটাকে না ভুলি, এটি কিন্তু এখানেও একটা বার্তা আর কি। আপনি আপনার কথার মাঝখানে বললেন যে আমাদের আসলে রাজনৈতিক কোনো পরিবর্তন হয়নি, এবং টাকার প্রভাব আপনারা যখন বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে গেছেন বা রাজনৈতিক নানা রকম খবরাখবরের মধ্য দিয়ে যখন আপনারা গেছেন, তখন হয়তো এই বিষয়টা আপনাদের সামনে এসেছে। রাজনৈতিক পরিবর্তন হয়নি বলতে আসলে কি বোঝাচ্ছেন, মানে কি পরিবর্তন হয়নি? দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু যাতে আসলে রাজনীতি সচেতন না হয়, এই কারণেই কিন্তু আমাদের রাজনীতিবিদরা সবসময় মার্কার প্রচারণা করেছে বহু বছর ধরে। বাংলাদেশের মানুষকে আসলে এটি রাজনীতিবিদদের এক ধরনের প্রতারণা, যে যাতে, কারণ জনগণ যখন সচেতন হবে, জনগণ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হবে, সে যখন যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়ার মতো সক্ষমতা অর্জন করবে, তখন কিন্তু আমাদের রাজনীতিবিদরা তাদের আসলে প্রতারণার মধ্যে ফেলতে পারবে না। কারণ আমরা দেখেছি যে আসলে টাকার বিনিময়ে ভোটারদের কেনার একটা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আছে। তো সেই জায়গার কথাই বলছি আসলে। এবং আরেকটা ব্যাপার, যেটা ক্ষমতার প্রভাবের কথা বলছি, অস্ত্রের ঝনঝনানির কথা বলছি, যে আমি যখন নিজের এলাকায় প্রচারণার ক্ষেত্রে গেছি, তখন তাদের মধ্যে এক ধরনের ব্যাপার, যে আসলে যার পোস্টার অনেক বেশি এবং যার পেছনে নেতাকর্মী, যাদের আসলে ওই ক্ষমতার প্রভাবটা যাদের দেখলেই মনে হয় যে ঠিক আছে উনি আসলে এমপি হয়ে আসবেন, এবং তাকে না ভোট দিলে, তাকে যদি ভোট না দেন, সেখানে আবার কি বিপদে পড়ে সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু এই ধরনের একটা ব্যাপারও আছে, যে বড় দল তাদের যদি ভোট না দেই, সেখানে আবার আমি এলাকায় থাকতে পারবো কিনা, আমাদের উপরে আসলে কোনো ধরনের হামলা বা মামলার শিকার হবো কিনা, মানুষ কিন্তু এই ধরনের শঙ্কা করে। সেই জায়গা থেকে আসলে সব রাজনৈতিক দলের যারা আছেন তাদের কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। এবং সত্যিকার অর্থে আমি যেটা মনে করি যে ক্ষমতার প্রভাবে রাজনীতির দিন আসলে শেষ। এই সময় আমাদের আসলে একটা ওয়েক আপ অ্যালার্ম, যে আমাদের সাধারণ মানুষের সাথে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে, এবং যেই সম্ভাবনাটা বাংলাদেশে এই 5 আগস্টের পরে এসছে, পরিবর্তনের যে সম্ভাবনা, সেটি কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলের মনে রাখতে হবে। দেখেন, আমরা যখন নতুন দল হিসেবে, তরুণ দল হিসেবে যখন প্রচারণায় যাচ্ছি, আমাদেরও কিন্তু স্বাভাবিকভাবেই আমরা যাতে ভীত সন্ত্রস্ত না হই, যে অন্য প্রতিপক্ষের যে রাজনৈতিক নেতারা আছে তারা যাতে আমাদের উপরে হামলা না করে। আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে এবি পার্টির ফুয়াদ ভাইয়ের উপরে এক ধরনের, উনি একটা বক্তব্য প্রদানের ফলে ওনার উপর যে ধরনের একটা আক্রমণাত্মক ব্যাপার ঘটেছে, সেটি
খুবই দুঃখজনক। তো প্রচারণার ক্ষেত্রেও যাতে আমরা এই ধরনের সমস্যার মধ্যে না পড়ি, এবং নির্বাচনের ব্যাপার তো আছে, প্রত্যেকটি বুথ প্রত্যেকটি কেন্দ্রে সেই ধরনের ক্ষমতার প্রভাব যাতে আমরা না দেখি। আমরা জানি সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সামনের দিকে এগোতে পারি, এটি আমাদের আসলে সত্যিকার অর্থে চাওয়া এবং প্রত্যাশা। আব্দুল সালাম, আপনিও কি একমত কিনা মনিরা শারমিনের সাথে? কোন বিষয়ের সাথে? যেভাবে হচ্ছে আগামী নির্বাচনকে যে সংখ্যাগুলো সামনে রেখে তাদের দলের পক্ষ থেকে মনে করছেন যে রাজনৈতিক কোনো পরিবর্তন হয়নি, এখনো রাজনৈতিক প্রভাব রয়েছে, সাধারণ মানুষ ভয় পায় যে বড় দলকে নির্বাচনে জিতিয়ে না আসলে এলাকায় থাকতে পারবে না, এই ভয়ে হয়তো বড় দলগুলো জিতে যেতে পারে, এ ধরনের যে বিষয়গুলো তিনি সামনে তুলে নিয়ে এসছেন, আসলে কি তাই? এটা হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। যেহেতু দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাত্রে হয়েছে, আমি এবং ডামি নির্বাচন হয়েছে, ওই রকম একটা মনস্তাত্ত্বিক অবস্থা এখনো অনেকের মধ্যে বিদ্যমান। এইবারে নির্বাচনটা তো স্বাভাবিকভাবে আগের বারের মতো নির্বাচন না, আর এইবারের নির্বাচন কমিশন আগের মতো নির্বাচন কমিশন না। আর এইবার তো মানে যারা ক্ষমতায় আছে তারা আবার ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য তারা নির্বাচন অংশগ্রহণ করছে না। তাই কাজে ক্ষমতার প্রভাবটা তো এখানে থাকার কোনো কারণ নাই। আর আরেকটা কথা হলো যে দল বড় ছোট, এটা তো আর এটা কি এখন আমার দল আমি ছোট করব? আমার দল তো আমি চাবই যে আমার দল যাতে আরো বড় হয়, আরো জনপ্রিয় হয়, আরো জনসমৃদ্ধ হয়, সেটা তো আমি চাবই। কিন্তু আচার আচরণের দিক দিয়ে স্বাভাবিকভাবেই যাতে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে, সুন্দর হতে পারে, সেটার জন্য চেষ্টা করতে হবে। আর আরেকটা হলো, যেহেতু নির্বাচনে এবার জোর করে দখল করার কোনো সুযোগ নাই, কাজে সেই কারণে নির্বাচনটা জনগণ যাকে পছন্দ করবে, জোর করলে কিন্তু তাকে পছন্দ করবে না, কাজে যে ভালোভাবে তার সাথে ব্যবহার করবে সেই কিন্তু ভোটে জয়লাভ করবে। কাজে এখানে জোর করে তো ভোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজে এখানে এই বিষয়টা হলো এখন যে পুলিশ বলি, আদার্স যে সমস্ত বিষয় বলি, সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা অংশগ্রহণকারী দল যেগুলো আছে সেই দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে। আমরা যদি মনে করি যে নিজেরা যে এলাকার ভোট সেন্টারের পরিবেশটা আমরা ঠিক মতো বজায় রাখবো, ভোটের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো যদি আমি মেনে চলবো, পাশাপাশি নির্বাচন কমিশন যদি তার দায়িত্বটা ঠিক মতো পালন করে এবং প্রশাসন যদি তার দায়িত্বটা ঠিক মতো পালন করে, তাহলে তো এখানে মেজর সেরকম কোনো ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই। এইটা আগে থেকেই যদি আমি এই ধরনের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে থাকি, তাহলে তো সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে আমাকে অটোমেটিক্যালি দুর্বল করে দিবে। আমাকে এটা নিজস্ব আমার সাহস নিয়ে, আমার জনগণের উপর নির্ভরশীলতা নিয়ে আমাকে যেতেই হবে, ভোট সেন্টারে যেতে হবে, মাঠে যেতে হবে, আমার নির্বাচনী প্রচার প্রপাগান্ডা করতে হবে। আর যখন নির্বাচন প্রপাগান্ডা প্রচার শুরু হবে তখন তো স্বাভাবিকভাবে পক্ষ বিপক্ষ আসবে, পক্ষে বক্তব্য আসবে, বিপক্ষে বক্তব্য আসবে, এবং সেই সমস্ত বক্তব্যগুলোকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় যাতে উত্তেজনার সৃষ্টি না হয়, সেটার জন্য আমাদেরকে একটা টোটাল যে নির্বাচনী যে শিডিউল যেটা আছে বা নির্বাচনী যে আমাদের আচরণ বিধিটা আছে, সেই আচরণ বিধিটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে তো এগুলো অসুবিধা হওয়ার কথা না। আর আরেকটা কালো টাকার প্রভাব, অবশ্যই কালো টাকার প্রভাব যাতে না আসে সেটার জন্য চেষ্টা করতে হবে। যেমন এখানে তো আমি বলি যে আজকে এটা তো বলা হচ্ছে যে 1-2 উপদেষ্টা আজকে তারা রিজাইন করলো, আগামীকালকে শিডিউল অ্যানাউন্স হওয়ার পরে তাদের রেজিগনেশন কার্যকর হবে। কেন? এটা তো নৈতিকভাবে তারা এতদিন ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকে তাদের নামে বিভিন্ন পত্রপত্রিকা সব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আসছে, কাজে এইগুলো তো নৈতিক কারণেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না, এবং এই ব্যাপারে তো অবশ্যই বক্তব্য থাকা উচিত। এর আগে তো আমরা দেখছি যারা তত্ত্বাবধায়ক সরকার, কারণ এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা দেখছি ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা থাকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতেই হতো তাহলে এনসিপির আজকে যে প্রধান তিনি যখন রিজাইন করে চলে আসলো, দল গঠন করলো, তাহলে তারাও সেই সময় আসতে পারতো। তারা এতদিন ক্ষমতার ভাগাভাগি করে এখন আইসা নির্বাচন অংশগ্রহণ করবে, এটা তো কোনোভাবে নৈতিক হতে পারে না। কাজে অনৈতিক যেটা সেটা সবাইকে বলতে হবে। ঠিক তেমনি ভাবে নির্বাচনী মাঠে যখন আমরা নামবো তখন আচরণ বিধিটা আমাদের সবার জন্য এক হইতে হবে। কে বড় কে ছোট, কে বড় দল কে ছোট দল, কে শক্তিশালী কে শক্তিশালী না, এটা যাতে বিবেচ্য বিষয় না হয়, সেটা আইনের
লোকজন যারা আছে তারা যদি সেটা সেভাবে কার্যকর করার জন্য চেষ্টা করে, আর নির্বাচন কমিশন যদি কঠোরভাবে সেটাকে মাঠে প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই নির্বাচন, আমরা তো আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। আচ্ছা, আমি এখানে একটু প্রশ্ন করতে চাই সালাম ভাইকে এবং আমাদের মনিরার সামনে দুইজনের জন্য দুইটা প্রশ্ন থাকছে আমার পক্ষ থেকে। সালাম ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন পর্যায়ের বহু টক শোতে, সেমিনার, বিভিন্ন জায়গায় আলোচনা, যে সমস্ত আলোচনা হচ্ছে, সেই জায়গায় একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেরই আশঙ্কা যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী পরিবেশটা ঠিক রাখা হবে না, সুষ্ঠু রাখা হবে না, বিএনপির লোকজনের হামলার আশঙ্কা, এই রকম নানা রকমের, অর্থাৎ বিএনপিকে এক রকমের ভয় পাচ্ছে অনেকগুলো দল, জোট, যাই বলেন। এই ভয়টা কেন পাচ্ছে, এই ব্যাপারে কোনো অভয় দেবেন কিনা আপনি, এই প্রশ্ন আপনার কাছে? এটা অভয়ের কিছু না, এটা হলো একটা শুধু বিএনপি কে, মানে বিএনপি যাতে, কারণ আমরা তো দেখছি যারা নির্বাচনের কথা বলছি আমরা 6 মাসের মধ্যে, তখন তো অনেকেই বলছে বিএনপি খালি নির্বাচনের ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু আমরা যে দেশের প্রয়োজনে বলছি সেই জিনিসটা কিন্তু তারা সেটা করে না। এবং বিএনপি তারা প্রকাশ্যে বলছে যে এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য এখন এত ভোট দরকারটা কি? হাসিনাও যেরকম বলতো যে ভোট কেন দেবো, বিএনপি ক্ষমতায় আসবে এটার জন্য। তাই কাজে এটা হলো যে বিএনপি কে যে কোনোভাবে মানে ক্ষমতার বাইরে রাখার জন্য যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার এটা অংশ। বিএনপি, আমি তো বিএনপি তো আইনের ঊর্ধ্বে না, বিএনপি এখন ক্ষমতায় নাই, বিএনপি তো নির্বাচন কমিশন বা ডক্টর ইউনূস তো বিএনপি করেন না। তাই কাজে এখানে আইনটা যদি ঠিক মতো প্রয়োগ হয়, যেটা যে যদি বিএনপি অন্যায় করে তাহলে বিএনপির বিরুদ্ধে সেটা প্রয়োগ হবে, আর যদি অন্য যে করবে সেটার বিরুদ্ধে প্রয়োগ হবে। আর একটা তো কথা আমি যেটা বললাম যে এখানে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে মানে নির্বাচনী আচরণের বিধির ব্যাপারে যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, এটা জন্য কঠোরভাবে নিজেদের মধ্যে আলোচনা হওয়া উচিত, যে কোনোভাবেই যাতে। আরেকটা কথা হলো যে বিএনপি এখন নির্বাচন করতেছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি কেন উগ্রতা দেখাবে? বিএনপি কেন এমন অবস্থা করবে যাতে নির্বাচনটা প্রশ্নবোধক হতে পারে? বিএনপি এমন কেন আচরণ করবে যে নির্বাচনটা পিছিয়ে যেতে পারে? বিএনপির পক্ষ থেকে সেটা করার তো কোনো কারণই নাই, বরঞ্চ অন্যরা করে যাতে বিএনপির কাঁধে সেটা চাপাতে না পারে, সেটার জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনকে বলবো যে তারা কঠোরভাবে যাতে নির্বাচন আচরণ বিধি যাতে ফলো করার চেষ্টা করে। জি, অনেক ধন্যবাদ। মনির আপার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা সবসময় বলে এসছেন যে যথাযথ সংস্কার, অর্থাৎ সম্পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচনে যাবেন না। আমরা এরই মধ্যে দেখেছি যে আপনারা 125 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। তো তাহলে কি আপনাদের যে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত বা যে চাওয়া ছিল সংস্কারের ব্যাপারে, সেই রকম সংস্কার হয়ে গেছে, বা যে সংস্কার হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট, যার কারণে আপনারা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন? এ ব্যাপারে আপনাদের আসলে অবস্থান কি? পরিষ্কার বক্তব্য চাই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, আমরা যদি এটা বলি যে বর্তমানে যে দলগুলো আছে সেই দলগুলো যখন প্রথম থেকে, আমরা 5 আগস্টের পর থেকেই আমরা দেখেছি এক ধরনের নির্বাচন কেন্দ্রিক প্রচারণা বা নির্বাচনটাকেই বাংলাদেশের একমাত্র গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করবার একটা প্রয়াস। সেখানে আমরা বারবার করে বলেছি যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কাজ শুধুমাত্র নির্বাচন আয়োজন করা না, এটি কোনো নির্বাচনকালীন সরকার না, অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, এটি অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এটি এখন সংস্কার হতে হবে বাংলাদেশের। এত বড় একটা পরিবর্তনের পরে, এতগুলো মানুষের আত্মত্যাগের পরে একটা পরিবর্তন আসতে হবে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম মৌলিক কিছু সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ছিল, অন্যান্য সকল দলের পক্ষ থেকেই এক ধরনের প্রস্তাবনা, যেটি কিন্তু ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি। আমরা মৌলিক সংস্কারের কথা বলেছি, তবে যে সংস্কারটি বেশিরভাগই সেই সংস্কার প্রস্তাবনা ছিল একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই সংক্রান্ত এবং সংবিধান সংক্রান্ত। কিন্তু দেখেন, আমি যদি বলি যে আমরা এনসিপি স্যাটিসফাইড কিনা সংস্কার নিয়ে, দেখেন যেটা একেবারে মানুষের
ভাগ্যের সাথে বা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত শিক্ষা সংস্কার কমিশন সেটি গঠিত হয়, মানে সেটি নিয়ে আমরা কথা বলতে পারিনি, সুযোগ হয়নি। স্বাস্থ্য সংস্কার কমিশন নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারিনি, ঐকমত্য কমিশনেও কথা বলতে পারিনি, এবং পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আমরা কিন্তু মানে সেটি নিয়েও কিন্তু খুব বেশি কথা বলতে পারিনি। সুতরাং সেই জায়গা থেকে আমি যদি বলি যে এনসিপি সন্তুষ্ট, এনসিপি আসলে সংস্কার নিয়ে সন্তুষ্ট না। যেই সংস্কারের কথা আমরা বলছি বহুদিন ধরে, 5 আগস্টের পর থেকে আমরা যেটা বলছি যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আসলে অর্জিত হয়নি এই সংস্কারের মাধ্যমে, এই ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে। তবে এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেহেতু 31টিরও বেশি রাজনৈতিক দল আমরা একসাথে বসেছি, আমরা আলোচনা করেছি, এটিও একটা বড় অ্যাচিভমেন্ট বলে এনসিপি মনে করে। এবং মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে যেরকম যে অগ্রগতিগুলো এসছে, যেগুলো কিনা আমরা গণভোটের মাধ্যমে এখন আমরা পাশ করাতে চাচ্ছি, আমরা সংস্কারটিকে সামনে রেখে যে নির্বাচনটিকে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি এবং গণভোটের আমরা হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করব। দেখেন আপনি, এটা তো হচ্ছে আমাদের এক ধরনের অবস্থান, এবং আমরা যখন এখন এলাকায় যাচ্ছি আমরা কিন্তু এই গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করছি। কিন্তু আমরা যেটা দেখছি অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু আসলে এই গণভোট নিয়ে খুব বেশি উচ্চবাচ্য বা কথাবার্তা বলছে না, সেটা সকল ক্ষেত্রে মিডিয়াতে বলেন বা আমরা যদি বলি যে সাধারণ মানুষের কাছে। সুতরাং এই নির্বাচনটি আমাদের কিন্তু এই সংস্কারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা নির্বাচন। দেখেন আপনারা যদি দেখেন যে এখানে সালাম ভাই বলছিলেন যে আমাদের নির্বাচনী যে আচরণবিধি সেগুলো মানতে হবে, আচরণবিধি যদি সত্যিকার অর্থে মানে ইমপ্লিমেন্ট করা হয় বা ইম্পোজ করা হয়, সেটার ক্ষেত্রে কিন্তু মানে বড় দলগুলির যারা প্রার্থী তাদের বিপদ হয়ে দাঁড়াবে। 25 লাখ টাকা যেটা বার আছে নির্বাচনী খরচের জন্য, সেটি তো ওনারা পারবেন না, কারণ ওনারা এখানে 25 কোটির মধ্যে চলে গেছেন অলরেডি। সুতরাং এই এখন এবং এই জায়গা থেকে আমি যদি বলি নতুন রাজনৈতিক দল হিসেবে, যেমন আমার ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা নাই, আমার ক্রাউড ফান্ডিং করতে হবে, আমার মানুষের কাছে টাকা চাইতে হবে, কারণ আমার নির্বাচন করবারই টাকা নাই। এখানে 25 লাখও আমার কাছে অনেক বেশি টাকা। সুতরাং নির্বাচনী আচরণবিধিও যেরকম সবার মানতে হবে, এটি আসলে অনেক ক্ষেত্রে এটা আমার কাছে ফ্যালাসি মনে হয় যে সত্যিকার অর্থে এটা আসলে মানে কিভাবে করে আসলে মানা যাবে, এটি একটি ব্যাপার। সংস্কার আমাদের একার বিষয় না। এনসিপি সংস্কারের কথা বলছে, এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, এনসিপি সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলছে বলেই সংস্কার শুধু এনসিপির চাওয়া না। আমরা কিন্তু আশা করি যে অন্যান্য দলগুলো এই সংস্কারের পক্ষে কথা আরেকটা বলবে। প্রশ্ন মনিরা শারমিন, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের একজন অতিথি বলছিলেন আব্দুল সালাম, সেটা হচ্ছে যে দুইজন যে উপদেষ্টা এই ছাত্রদের পক্ষ থেকে সরকারে ছিলেন, তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন যে পদত্যাগ করছেন সেটি আসলে কতটা নৈতিকতার জায়গায় পড়ে। সাইফুল হক, আপনিও আছেন আমাদের সাথে, আমরা এই প্রসঙ্গে আপনারও মতামত নিতে চাই। দুজন উপদেষ্টার যে পদত্যাগ সেটি তফসিল ঘোষণার আগের দিন, এবং একই সাথে আমাদের অতিথিদের সাথেও আসলে আলোচনা যেটা হচ্ছিল যে একজন উপদেষ্টা তার হচ্ছে সার্বিক এই সময়কার কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছেন সেখানে তার উপদেষ্টা হিসেবে, এবং একই সাথে তার আর্থিক জায়গাটিও আসলে তিনি উপস্থাপন করেছেন। সেই বিষয় নিয়ে আসলে কিছুটা সাধারণ মনের প্রশ্ন জেগেছে। আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমি এটা বহুবার অনেক আগে থেকে বলেছি যে প্রথমত আমাদের যে সরকার, এই সরকার ধরুন আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হলেও চরিত্রের দিক থেকে অনেকখানি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য রেখে কাজ করে আসতে হয়েছে। যেহেতু সমস্ত অংশীজন আমরা সরকারকে সমর্থন করেছি, রাজনৈতিক দল, অভ্যুত্থানকারী জনগণ, নানা অংশ, ফলে সবার মধ্যে একটা কম্পারেটিভ একটা পলিটিক্যাল নিউট্রালিটি গভর্নমেন্টকে মেনটেন করাটাই ছিল তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে সরকারি পরীক্ষায় খুব বেশি পাশ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করার পরেও সরকারকে ভালো পাশ নাম্বার আসলে আমরা কিন্তু দিতে পারিনি। যেসব কারণে সরকার সবচেয়ে বিতর্কিত হয়েছেন, তার মধ্যে যারা আজকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, বিশেষ করে একজন সম্পর্কে এটা বহুবার গণমাধ্যমে বহু ধরনের তথ্য কাহিনী, ধরুন সত্য মিথ্যা বা যাই বলি, নানা বিষয় মানে পুষ্পে পল্লবে এটা নানাভাবে এটা কিন্তু বাইরে বেরিয়ে এসছে। ফলে নৈতিক দায়িত্ব নিয়ে অনেক আগেই তার পদত্যাগ করাটা প্রয়োজন ছিল। এবং খুব যৌক্তিকভাবে একটু যেন বললেন, সালাম ভাই বললেন না, একটু যেন বললেন নাকি প্রশ্নকর্তা মনে বললেন যে যখন ধরুন আমাদের তরুণদের নতুন দল তৈরি হয়েছে বা তখন তারা যখন দল করেছেন, যদি দল করতে চাইতেন তখনই তার উচিত ছিল তখন পদত্যাগ করা। তিনি ইতিমধ্যে এত বিতর্কের জন্ম দিয়েছেন, এত প্রশ্নের জন্ম দিয়েছেন
যার সঙ্গে আর্থিক অনেকগুলো কেলেঙ্কারির প্রশ্ন যুক্ত হয়েছে। মাত্র সম্প্রতি তিনি যেসব অঞ্চল থেকে নির্বাচনের কথা বলছেন, সেখানে সরকারের টাকার বিরাট বরাদ্দের কথা এটা গণমাধ্যম তারপরে প্রকাশ করেছে। বাংলাদেশের কোন অঞ্চলে বরাদ্দ নেই, হঠাৎ করে এখানে তার একটা বিরাট একটা বরাদ্দ, মানে এর সাথে নির্বাচনে অংশগ্রহণের একটা প্রত্যক্ষ সম্পর্ক বা যোগসূত্রের কথাটাই বেরিয়ে এসছে। সাধারণ মানুষ এগুলো জানে এবং বোঝে। সেদিক থেকে তো তার আজকে এটা তো একটা বড় নৈতিকতার প্রশ্ন দাঁড়িয়েছে। আপনি আগামীকাল যখন নির্বাচন কমিশন সন্ধ্যেবেলা 6টার সময় ঘোষণা করবেন, তখন থেকে আপনাদের পদত্যাগপত্র কার্যকর হবে, আর পরের দিন আপনি কোন একটা দলে অংশ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা কোনো ইথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ডের মধ্যে জায়গাটা যায় না। আর তো তারপরে এগুলো হচ্ছে নিজের বিবেচনার প্রশ্ন, রাজনৈতিক বিবেচনা, রুচির বিবেচনা, নৈতিকতার বিবেচনা, এগুলো একটা প্রশ্ন। আর আমরা এমনি বরাবরই বলতাম, আমাদের এখানে যারা ইন্টারিম চরিত্রের বা তত্ত্বাবধায়ক চরিত্রের যারা সরকার ছিলেন, তাদের কেউই কিন্তু কোনো নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করেননি। আর আমাদের একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দাবি হচ্ছে, কোনো সরকারি গুরুত্বপূর্ণ লাভজনক পদে যখন কেউ থাকেন, ন্যূনতম পদত্যাগ করার কমপক্ষে 3 থেকে 5 বছর তিনি কোন দলের তিনি মনোনয়ন তিনি চাইতে পারবেন না। কারণ আগে তিনি তো নির্বাচনকে সামনে রেখে তিনি অনেকগুলো তিনি সেখানে কাজ করেছেন, যেগুলো তার ওই যে বলে না, তার নিজের দায়িত্বের সাথে যেগুলো সঙ্গতিপূর্ণ না। তো এটা বড় সেক্ষেত্রে কি প্রশ্ন। আসলে এটা অনেকটা আইন ভঙ্গের মতো হয়ে যায় কিনা? এখন প্রশ্ন যে এটা সরাসরি কোনো আইন হতে এভাবে নাই, তাকে আইনের আওতায় হয়তো আপনি আটকাতে পারবেন না, কিন্তু নৈতিকতার মানদণ্ডে বলেন, ইথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ড বলেন, অথবা রাজনৈতিক বিবেচনার অর্থে বলেন, এগুলো কিন্তু বড় প্রশ্ন হিসেবে থাকবে। এবং এটা এই প্রশ্ন কেবল মুনিরা শারমিনকে উত্তর দিতে হবে কেন? এই প্রশ্ন যে কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষ এটা নিয়ে কিন্তু প্রশ্ন করবে। এটা করার জন্য কোনো রাজনৈতিক দল করার দরকার নেই। মানে এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি রাজনীতি করবেন, তাহলে আপনি তো বহু আগেই, 1 বছর আগে কি 6 মাস আগে আপনি রিজাইন করবেন। হ্যাঁ, আমরা একটা বিশেষ অবস্থায়, মানে আমাদের অভ্যুত্থান অংশীজনরা কেউ কিন্তু এ পর্যন্ত সরকারের কোনো অংশীজন হননি, তারা গেছেন, সেটাও একটা বড় অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এখন এটা করে এটা কিন্তু শুরুতে বড় প্রশ্ন জায়গা তৈরি করবে, এবং এটা ভবিষ্যতের জন্য খুব নেতিবাচক একটা উদাহরণ হিসেবে এটা থাকবে। এবং সরকার নির্বাচন কমিশন যদি স্বচ্ছন্দে তারা যদি এগুলোকে অ্যালাউ করেন, ভবিষ্যতে অনেকগুলো নেতিবাচক উদাহরণ দেখিয়ে অনেক মানুষ যাদের এভাবে নির্বাচন করবার কথা না, তারাও বিভিন্ন দলের কিন্তু টিকিট নিয়ে তারাও তখন কিন্তু নির্বাচনে তারা ঢুকে পড়বেন। তার মানে আমরা যে বলি নির্বাচন সামনে রেখে বহু ধরনের ম্যানিপুলেট করা, এগুলো কিন্তু তার একটা খুব বাজে একটা এক্সাম্পল হিসেবে এগুলো থাকবে। আমরা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। আমরা চাই যে সবার জন্য সমান জমিনটা তৈরি হবে। আপনি কাউকে বিশেষ সুবিধা দিচ্ছেন আর কাউকে আপনি সেখান থেকে বঞ্চিত করছেন, তো এটা তো কোনো লেভেল প্লেইং ফিল্ড এটা হলো না। আমি আপনার ওই আগের প্রসঙ্গে একটু কথাটা বলতে চাই, যেটা হচ্ছে যে ইতিমধ্যেই নির্বাচন তো নিশ্চয়ই আমরা অবাধ নিরপেক্ষ হবে এটা আমরা দেখতে চাই। 2 হচ্ছে যে বড় দলগুলোর তাদের নানা ধরনের হেজিমনি থাকে, ইডিওলজিক্যাল, পলিটিক্যাল, কালচারাল, সাংগঠনিক, এলাকাগত আধিপত্য থাকে, এবং সবচেয়ে বড় হলো প্রশাসনিক হেজিমনি থাকে, ফাইন্যান্সিয়াল হেজিমনি কাজ করে, এবং বহুমাত্রায় ক্ষমতার দাপট এর যে নানা মাত্রা, এগুলো কিন্তু কাজ করে। এগুলো আপনি আমাদের মতন সমাজে, আমাদের মতন দেশে হয়তো আপনি কিছু কমিয়ে আনতে পারেন, এগুলোকে রাতারাতি দূর করা খুব কঠিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি আগামী নির্বাচনের জন্য গভর্নমেন্টের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, ইলেকশন কমিশনের ফেরেস্তারাও কিন্তু আগামীতে ভালো নির্বাচন করতে পারবেন না। সরকারি যদি একটা পেশাগত নিরপেক্ষতা, তার যদি একটা ডিসাইসিভ ডিসিশন না থাকে, আমরা একটা ফেয়ার প্লে দেখতে চাই। এই ফেয়ার প্লে আপনি খেয়াল করবেন, বড় দলগুলো যারা পরিচিত, তারা যদি কোনো আইন ভঙ্গ করে, অধিকাংশ ক্ষেত্রে এটাকে এড়িয়ে যাওয়া হয়। ছোট দলগুলো যখন ছোট ছোট আইন ভঙ্গ করলেও সেটাকে আমলে নেওয়া হয়। এটা আমার দীর্ঘদিনের, এগুলো আমার অভিজ্ঞতা। তো এগুলোর ক্ষেত্রে ডিপেন্ড করে সরকারের উপরে। আরেকটা হচ্ছে সরকারের পলিটিক্যাল উইলটা কেন বললাম, ডিসি সাহেব, এসপি সাহেব, থানার দারোগা, ফিল্ড লেভেলে যারা ইলেকশনটা করেন, তারা বুঝতে চান সরকার রাজনৈতিক আসলে লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। তারা যদি বোঝেন সরকার ফেয়ার ইলেকশন চাই, তারাও কিন্তু তাদের চাকরির জন্য, পেশাগত দায়িত্বের জন্য তারাও কিন্তু একটা ভালো নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করবেন। আর এই জন্য আমি যেটা বলেছি, এটা ইলেকশন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ
জনগণের কনসিয়াসনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা তৎপরতা থাকবে। ধরুন টাকার খেলাপ, যেটা একটু আগে মুনিরা সাহেব বললেন, 25 লাখ টাকা খরচ করার কথা, এখন 10, 15, 20 কোটি টাকা খরচ করবেন, এবং অনেক দলের প্রার্থীরা নির্বাচনটাকে একটা বিনিয়োগ নয়, একটা ব্যবসা মনে করেন। মনে করেন কোনোভাবে এমপি হতে পারলে, আর যদি সেটা সরকারি দল হয় ভবিষ্যতে, যদি মন্ত্রী হতে পারেন, তাহলে এটা কয়েকশো গুণ এটা কিন্তু তারপর রিটার্ন তিনি আসতে পারেন। এই যে কয়েক দশক ধরে যে চলে আসছে, এবারকার নির্বাচন কমিশন আরপিওতে তারা একটা খুব বাজে কাজ তারা যেটা করেছেন, জামানতের টাকা তারা বৃদ্ধি করেছেন 20,000 থেকে 50,000-এ, সর্বোচ্চ ব্যয় সীমা যেটা প্রকাশ্যে দেখা যায়, এই টাকাটা অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে। তার মানে একটা টাকার খেলায় যে পর্যবেসিত হবে তার কিছু নমুনা কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি। এখন এইসব ব্যাপারে ইলেকশন কমিশন, সরকার সবাই মিলে যদি এক ধরনের, যদি আপনি কঠোর পদক্ষেপ না নেন, অথবা সামাজিক কনসিয়াসনেস যদি আপনি বিল্ড আপ করা না নেন, যে আমি টাকার বিনিময়ে আমি আমার আত্মাকে বিক্রি করব না, আমি আমার ডিগনিটিকে আমি বিক্রি করব না, তাহলে একটা মানুষের একটা সোশ্যাল কনসিয়াসনেস, পলিটিক্যাল তার যে কনসিয়াসনেস, ডিগনিটি বোধ, আমি 500-1000 টাকা নিয়ে আমি 5 বছরের জন্য আমার মর্যাদাকে আমি কোনোভাবেই বিক্রি করব না, এই চেতনা জাগিয়ে তোলাটাই হচ্ছে মনে করি যে কোনো এখনকার আমাদের মতন সমাজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত আমি গুরুত্বপূর্ণ। আমি দিন শেষে আশা অতিথি করি আপনাকে একটা যে প্রশ্ন আমরা নানা করতে চ্যালেঞ্জ চান। করবো, একটা ভালো নির্বাচন হবে এবং আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা হাঁটতে পারবো। জি। সাইবুল ভাই, আপনার আলোচনার রেশ ধরে আমি মনিরা শারমিনকে আবারও প্রশ্ন করতে চাই একটা, যেটি হচ্ছে যে আসিফ মাহমুদ পদত্যাগ করলেন এবং সম্পদের হিসাব দিয়েছেন। এখানে কয়েকটা আলোচনা আছে। একটা বিষয় হচ্ছে যে দেখুন, একেবারে নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে তিনি পদত্যাগ করেছেন, 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। এটা কতটা নৈতিক হলো, মানে সেই প্রশ্ন আসে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা পরিবর্তন আনতে চান, আপনারা সংস্কার চাইছেন, এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাইছেন, মূলত নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করতে চান। অনেক বেশি আমাদের রাজনীতিটা অনেক বেশি নৈতিক হয়ে উঠুক। তো এইরকম চাওয়ার প্রেক্ষাপটে এইরকম চাইছেন, অথচ আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম তফসিল ঘোষণা মাত্র কয়েক ঘন্টা আগে তারা পদত্যাগ করলেন। সেটা আপনাদের ওই চাওয়া, রাজনীতিতে নীতি নৈতিকতা প্রতিষ্ঠার যে প্রত্যাশা বা চাওয়া বা যে স্লোগান, সেইটার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? আর যে হিসাব দিয়েছেন, সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ, তাহলে তথ্য উপদেষ্টার হিসাবটা কেন দেওয়া হলো না, বা প্রশ্নটা কি? একই সাথে যে সম্পদের হিসাব দিয়েছেন, একটা ধারা বর্ণনার মতো হিসাব হলো, নাকি এটা গ্রহণযোগ্য হিসাব দেয়া হলো? জি, আচ্ছা, ধন্যবাদ। প্রথমত, উপদেষ্টারা পদত্যাগ করলেন তফসিল ঘোষণার একেবারে খুব নিকটতম সময়। এটি আসলে আমি এটা আমার দলগত কোনো বক্তব্য হিসেবে না নেওয়া হোক, আমার ব্যক্তিগত মন্তব্য আমি করতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত এটা ওনারাই আসলে ভালো বলতে পারবেন যে ওনারা এর আগে কেন পদত্যাগ করেননি। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার কাছে মনে হয় যে স্বাভাবিকভাবেই ওনারা যে দায়িত্বশীল পজিশনে ছিলেন, এবং সেই জায়গা থেকে তাদের নির্বাচনের জন্য নৈতিকভাবে আমি এটা সমর্থন করি যে তাদের আরো আগেই পদত্যাগ করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে আমি আরো একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে দেখেন, আমরা যখন কথা বলছি তখনও কিন্তু আমরা ওই যে আগে একটা সাধারণ নির্বাচনের কথা আমরা বলছি, আমরা যে একটা স্পেশাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা স্পেশাল সিচুয়েশনের মধ্যে ছিলাম বা আছি, এটি আমরা কনসিডার অনেক ক্ষেত্রেই করছি না। এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা যে সরকারে ছিল, এবং আমি যদি বলি তারও আগে নাহিদ ইসলাম, ওনারা যে সরকারে ছিলেন, ওনাদের আসলে সরকারে থেকে সরকারটাকেও একটা মানে গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে ছিল। তো সেই জায়গায় সরকারটাকেও একটা অন্তর্বর্তীকালীন সরকার স্পেশাল সময়ে গঠিত এবং গণ অভ্যুত্থানের এক ধরনের রিপ্রেজেন্টেশন দিয়ে এই সরকারটাকেও লেজিটিমাইজ করা, এটিও তাদের একটা কাজ ছিল, এবং সেখানে ওয়াচডগ হিসেবে তাদের একটা রিপ্রেজেন্টেশন ছিল। সেই জায়গা থেকে আমি বলবো যে ওনাদের সেখানে থাকা এই সরকারটাকে অনেক ক্ষেত্রে লেজিটিমেসি দিয়েছে। তো এর পরে আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে তারা
পদত্যাগ করে এসছেন। এবং আমি যদি বলি যে এরকম যখন আমাদের নতুন রাজনৈতিক দল, আমি জানি না যে আসলে যে উপদেষ্টা দুজন পদত্যাগ করবেন বা করছেন, তারা হচ্ছে আসলে কোন দলে আসবেন এখনো তো সেটা পরিষ্কার না। তারা এনসিপি তে আসবেন নাকি আসলে বিএনপি তে যাবেন আমি জানি না। তবে তারা যেই দলেই যাক না কেন, এটি তো অবশ্যই যে তারা আগে পদত্যাগ করলে ভালো হতো। কিন্তু এই স্পেশাল সময়ের খাতিরে আমি যদি বলি যে এটি তাদের আসলে সেখানেও একটা দায়িত্বপূর্ণ মানে দায়িত্বশীল আচরণ করতে হয়েছে। এবং আমি আরো গুরুত্বপূর্ণভাবে আরেকটা জিনিস বলতে চাই যে তারা অনেক ক্ষেত্রে তাদের ব্যাপারে এই ধরনের কথা শুনি যে তারা আসলে সরকারের থেকে কিভাবে করে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার হচ্ছে। আমরা তো এটাও দেখেছি যে সরকারের বাইরে থেকেও কোনো দল পুলিশ প্রশাসনে অনেক বড় হোল্ড রেখেছে। এটি তো আমরা দেখছি যে একেবারে বেডরুমে বসে পুলিশ সদস্যকে ডেকে এনে বলছেন যে ফোর্স লাগলে আমাদের বলেন, কোনো অসুবিধা নেই, আমরা সাপ্লাই দিচ্ছি। তো এই ব্যাপারগুলো তো হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটি আসলে সকল এই নির্বাচনী সংস্কৃতি বা আপনি যদি বলেন যে রাজনৈতিক সংস্কৃতি আমরা পরিবর্তনের কথা বলছি, এখানে প্রত্যেকের নৈতিক জায়গা থেকে স্পষ্ট থাকা উচিত এবং রাজনৈতিক দল হিসেবেও ব্যক্তি হিসেবেও সেই জায়গা থেকে তাদের ব্যাপারটা মানে তারা আরো ভালো বুঝবেন যে তারা সামনের দিনে নেতৃত্বে আসতে চাইছেন। এবং আরেকটা ব্যাপার বলতে চাই, আমি জানি না, আমি ইনফরমেশনটা যে অ্যাটর্নি জেনারেল, আমি তো যতদূর জানি তিনি পদে থেকেও তো বোধহয় বিএনপির পক্ষে নমিনেশন চাইছিলেন এবং তিনিও বোধহয় কোনো একটি পদে থেকে নির্বাচন নিয়ে প্রচারণার মধ্যেও গেছেন। তো আমি জানি না শেষ পর্যন্ত আসলে কি হয়েছে। তো এটি আসলে প্রত্যেকে দায়িত্বশীল জায়গায় সরকারের থেকে এই ধরনের কাজ আমি ব্যক্তিগতভাবে খুব বেশি সমর্থন করি না সুযোগ নিয়ে আসলে। নিশ্চয়ই মোহাম্মদ আব্দুল সালাম, প্রসঙ্গ আসলে আমাদের এখানে শেষ করতেই হবে, তারপরেও শেষ মন্তব্য আপনার কাছে একটু জেনে নিতে চাই। সেটি হচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে যে কথাগুলো সবসময় সাধারণ মানুষের পক্ষ থেকে বারবারই আসছে যে তারা সকল দলকে, শুধু রাজনৈতিক দল হিসেবে বিএনপি না থেকে শুরু করে সকল দলের কাছে তারা প্রত্যাশা করে এমন কোনো তারা আচরণ বা এমন কোনো বক্তব্য হয়তো দেবে না যেটার কারণে এক ধরনের বিভেদ, এক ধরনের সংঘাতপূর্ণ একটা অবস্থা তৈরি হয়। একটি সহনশীল আচরণ করবে সকল রাজনৈতিক দল, এটা সাধারণ মানুষ চায় আর কি। সেই জায়গা থেকে বিএনপির পক্ষে আসলে কি ধরনের ব্যবস্থা বা সাধারণ নেতা কর্মীদের ভিতরে এই বিষয়টা ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, এটা কিন্তু পরিষ্কার 5ই আগস্টের পর থেকে বিএনপি কিন্তু অনেক উস্কানির মুখেও কিন্তু ধৈর্যশীল ভাবে দায়িত্বশীল আচরণ করে আসতেছে, দায়িত্বশীল বক্তব্য দিয়ে আসতেছে। এটা একটাই কারণ যে বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি রাষ্ট্র পরিচালনায়, কিন্তু বিএনপির তো একটা দায় আছে, তাই না? 5ই আগস্টের পরে দেখেন যে এই দেশে তো রক্তের হোলি খেলার বয়ে যাওয়ার বড় উচিত ছিল বা অবস্থা ছিল সেই সময়। গত 17 বছর আমাদের নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত, যেভাবে গুলির মুখে, সবকিছু যেভাবে হয়েছে, সেই জায়গায় তো ধৈর্য। এবং প্রত্যেকটা সময় দেখছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বারবার সবাইকে কসাস করেছে যে কোনোভাবেই এমন কোনো আচার আচরণ করা যাবে না যাতে অন্তত জনগণ কোনোভাবে বিমুখ হয়। সেই দিক দিয়ে আমি যেটা বলবো যে এখন দায়িত্বটা হলো বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের। এখানে আমি বলবো যে আমার বোন যেটা বলছে যে এখানে বড় দল ছোট দল বলতে কিছু নাই। এখন এখানে প্রার্থী বিবেচনা করতে হবে। প্রার্থী যে 300 বা 300 আসনে প্রার্থী যারা হবে, সেখানে যদি কোনো প্রার্থী কোনো অসদাচরণ করে, কোনো যদি কালো টাকার বিনিময় দিয়ে বা তারপর টাকার মাধ্যমে সে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে, যদি সেগুলো করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেটাকে একদম কঠিনভাবে সেই ব্যবস্থাটা নিতে হবে। এখানে বড় দল ছোট দল বলতে কিছু নাই, এখানে সব সমান, প্রার্থী সবাই সমান। কাজে প্রার্থী সবাই যাতে সমান সুযোগ সুবিধাটা পায়, সেই সমান সুযোগ সুবিধাটা নিশ্চিত করতে হবে। আমি তো প্রথমে বললাম, যেহেতু এখন যে সরকারটা আছে ক্ষমতায়, সে তো আর সে আবার ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সেখানে নির্বাচন অংশগ্রহণ করছে না। কাজে সে নিরপেক্ষ আচরণ করবে, তার নিরপেক্ষ ভূমিকা থাকবে। কাজে এখানে প্রশাসন কোনোভাবেই তার নিরপেক্ষতা হারাবে না, এটাই আমরা আশা করি। এবং সেই আস্থাটা কি আসলে আপনারা রাখছেন কিনা সরকারের উপর যে তারা নিরপেক্ষ আচরণ করবে? যে আচরণ বিধি আছে, সে আচরণ বিধি যাতে পুরোপুরি মেনে চলা যায়, সেটার জন্য নির্বাচন কমিশনকে সেই দায়টা নিতে হবে। হ্যালো,
নির্বাচন কমিশন সেই দায়িত্বটা নিয়ে, সেই সাইফুল হক, দায়িত্বটা নিয়ে যদি তারা সেটা পালন করার একেবারেই চেষ্টা করে, শেষ মন্তব্যটা তাহলে আপনার কাছ আমরা থেকে আশা নিতে করি চাই, যে সেটি হচ্ছে যে ঘরে ঘরে সরকারের উপর আপনারা আস্থা রাখতে পারছেন কিনা, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথা এর আগেও হয়েছিল। এখন যেহেতু নির্বাচনের অনেক কাছেটার সময় আমরা চলে এসেছি, কি মনে হয় যে সেই আস্থা রাখার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা এখনো? আসলে আমি প্রফেসর ইউনূসের কত মাস আগে যখন ওনাদের সঙ্গে দেখা হয়েছে গণতন্ত্র মঞ্চ, আমি ওনাকে বলেছি যে আমরা মাঝ নদীতে আমরা মাছি বদলাতে চাই না। আমরা বলেছি আপনার সরকার নিয়ে আমাদের সমালোচনা আছে, আপত্তি আছে, নানা দুর্বলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আপনাদের আন্তরিকতা, আপনারা যেটা আন্তরিকভাবে কাজ করতে চান এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো সেদিকে আমরা বলেছি যে আমরা সরকারের অধীনেই, আমরা সরকারের কর্তৃত্বে আমরা আগামী জাতীয় নির্বাচন করতে চাই। আমি যেটা বলেছি, কিন্তু সরকারের মধ্যে আমি থাকে না অনেকগুলো সরকার যেন প্যারালালি কাজ করে, মানে উপদেষ্টাদের সরকার, ব্যুরোক্র্যাটদের সরকার, আগে বলতাম যে ছাত্র তরুণদের একটা প্যারালাল সরকার, এখন অনেকগুলো সরকার কাজ করে। মানে আমরা বলেছি আমরা তো কেবলমাত্র প্রফেসর ইউনূসের একটা সরকারের অধীনেই আমরা আসলে জাতীয় নির্বাচনটা দেখতে চাই। আমি মনে করি গভর্নমেন্টের পলিটিক্যাল উইলটা, আমি সবসময় অপটিমিস্টিক মানুষ, আমি আশা রাখতে চাই, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো তারা যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা প্রতিযোগিতা করব, বিতর্ক করব, কিন্তু বিতর্কটা যাতে একটা রাজনৈতিক সহিংসতার জবরদখলে পর্যবেসিত না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই প্রত্যাশাই আসলে আপনারা করছেন, জি, এবং জি, আমরাও হ্যাঁ, সাধারণ সেই মানুষ যারা প্রত্যাশা রয়েছে আমরা আমরাও রাখতে আসলে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একই রকম আচরণ আসলে প্রত্যাশা করি যে সামনে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংস কোনো অবস্থা তৈরি হবে না, যে যার মত প্রকাশ করতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকে ৭১ জার্নালে সময় দিয়েছেন। আগামীতে আবারও কথা হবে, কারণ যতই নির্বাচনের সময় আগাবে ততই আসলে এই আলোচনাগুলো চলতেই থাকবে। সেই আলোচনা শেষ করবার আগে আমরা একটু দেখে আসতে চাই আগামীকাল আপনার হাতে যে পত্রিকাগুলো পৌঁছে যাবে তারা কি সংবাদ শিরোনাম করেছে। দৈনিক ইনকেলাব, তারা বলেছে কাঙ্ক্ষিত ভোটের ঘোষণা আজ। এরপর আছে খবরের কাগজ, তারা বলছে ভোটের তারিখ জানা যাবে আজ। এই খবরই আসলে সবচেয়ে বেশি। এরপর সংবাদ প্রতিদিন, নির্বাচনের পথে দেশ। বণিক বার্তা, সাবের হোসেন চৌধুরীর প্রভাব এখনো অটুট, কন্টেনার পরিবহন এবং পতাকাবাহী জাহাজ ব্যবসা, এবং আগামীকাল যে তফসিল হবে সেই খবরও আছে। ডেইলি টাইমস, তারাও হচ্ছে একই খবরই দিচ্ছে, এবং আমরা যদি একটু দেখি যে হিস্ট্রিক্যাল ফার্স্ট, আওয়ামী লীগ পুশড আউট অফ ব্যাটল, মানে এটি বলা হচ্ছে যে এবারই নির্বাচনে আওয়ামী লীগ আসলে থাকছে না নির্বাচনে। এরপর পত্রিকা যুগান্তর, তা তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়, নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তারা একটি তারিখ দিয়েছে, যদিও এটি নিয়ে এক ধরনের আলোচনা আছে যে ফেব্রুয়ারির ৫, ৮ এবং ১২ তিনটি সংখ্যা আসলে বিভিন্ন গণমাধ্যমে নানাভাবে ঘুরেছে, তবে শেষ পর্যন্ত জানা যাবে আগামীকালের ঘোষণার পরে। আমরা একটু এই রাজনীতির নানা খবরের বাইরে আরেকটি খবর নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে পোশাক খাত নিয়ে। কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই আমাদের উপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি কমিয়ে এনে এক ধরনের আমরা শুল্ক কমানোর যেই চেষ্টা আমরা করেছি সেখানে সফলও হয়েছে, কিন্তু বিভিন্ন পরিসংখ্যান বা আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে পোশাক যে রপ্তানির আয়ের 4 ভাগে সেটি 1 ভাগে আসছে সবুজ কারখানা থেকে, এবং বাড়ছে সেখানে কর্মসংস্থান, কিন্তু বিনিয়োগে কারখানাগুলো থাকলেও অতিরিক্ত দাম দিচ্ছেন না ক্রেতারা, যার ফলে বাড়তি মূল্য না মিললেও সেখানে আসলে টেকসই ব্যবসার পথটি এখন পর্যন্ত কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে এরই মধ্যে আমরা মোহাম্মদ রাশেদ, সহসভাপতি বিকেএম এর। অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদ, যুক্ত হয়েছেন আমাদেরকে, রাতের বেলা সময় দিয়েছেন। একটু জানাবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে যেটি বিভিন্ন গণমাধ্যম বলছে যে আগস্ট মাস থেকে টানা 4 মাসে দেশে কমেছে রপ্তানি আয়, এবং সেটি আমাদের সবচেয়ে বড় যে পোশাক খাত, আমরা যেটা নিয়ে আসলে গর্বই করি, বিশ্বে আসলে সেটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। সেখানে কি কোনো ধরনের শঙ্কা তৈরি হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে আমাকে ৭১ টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের এক্সপোর্ট কিন্তু বিগত বছরের তুলনায় প্রায় এখন এই কোয়ার্টারে অ্যারাউন্ড 5 to 6% ডাউন।
ইপিবি ডাটাও সেটা বলছে এবং আমাদের ইন্টারনাল রিসার্চও তাই বলছে। এখন এটার একটা কারণ কিন্তু আমাদের তিনটা প্রধান কারণ। একটা ছিল হলো ইউএস ট্যারিফের একটা ইম্প্যাক্ট, কারণ গত এপ্রিল মাসে যে ট্যারিফ ঘোষণা এসেছে সেটার ব্যাপারে যে উপর দিয়ে যাবে সেটা ক্লিয়ার কিন্তু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো বায়ারদের এই অর্ডার গুলো কিন্তু প্লেস করার ক্ষেত্রে অনেকটা কনফিউজড বায়ার ছিল। তো এটার একটা বড় এসেছে আমাদের এই কোয়ার্টারের প্রোডাকশন এবং এক্সপোর্টের উপরে নিয়ে আসতে পেরেছিলাম নেগোসিয়েশনের মাধ্যমে, কিন্তু চায়না এবং ইন্ডিয়া ট্যারিফ কিন্তু এখনো বেশি। সো তারা ইউএস মার্কেটের অল্টারনেটিভ হিসেবে ইউরোপ মার্কেটকে টার্গেট করেছে এবং তারা অলমোস্ট ডাম্পিং প্রাইসে কিন্তু তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করছে। এটা আমাদের প্রোডাকশনকে ইম্প্যাক্ট নিয়ে এসেছে। আর সর্বশেষ হলো আমাদের দেশে কিন্তু এখনো একটা পলিটিক্যাল আনসার্টিনিটি আছে, ইলেকশন কবে হবেন, কাস্টমার কিন্তু সম্পূর্ণভাবে এনশিওর হতে পারছে না যে তারা যদি অর্ডার প্লেস করে এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা ডেলিভারি এটা আদৌ পাবেন কিনা। সো এই টোটাল তিনটা জিনিস মিলে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছে এবং দ্যাটস দ্য রিজন আমাদের কিন্তু এক্সপোর্টটা এত নোজ ড্রাইভ করেছে। সো আমি মনে করি যে এই সিচুয়েশনটা থেকে আমরা খুব দ্রুতই মুক্তি পাবো। রাশিদ ভাই, আপনি যে প্রশ্ন যে সর্বশেষ মন্তব্য দিলেন সেই জায়গায় আমার প্রশ্ন আছে যে দ্রুতই মুক্তি পাবেন, এই যে মুক্তি পাওয়ার পথটা কি হতে পারে, মানে সেই সম্ভাবনার জায়গাটা কি? অ্যাকচুয়ালি অনেক কিছু কিন্তু এখন সার্টেন হয়ে গেছে, যেমন আমাদের ট্যারিফ স্ট্রাকচারটা এখন সার্টেন হয়ে গেছে, একটা গ্লোবাল কিন্তু ইনফ্লুয়েন্স। কিন্তু আমরা আশা করছি যে জানুয়ারি থেকে ইউরোপিয়ান এবং ইউএস মার্কেটে আবারও এই চাকাটা খুব ভালোভাবে সচ্ছল হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের এই বাই নেক্সট ফেব্রুয়ারি আমরা কিন্তু একটা বুঝে যাব যে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। সো গিভেন দ্যাট সিনারিও আমি আশা করতেছি ডিমান্ডের ইনক্রিজও হবে। আমাদের র মেটেরিয়াল প্রাইস এখন সর্বোচ্চ লোয়েস্ট সাইডে আছে। সো আমার মনে হয় না অন্য কোনো কারণ আছে এখন আর থেমে থাকার। নিশ্চয়ই। ধন্যবাদ মোহাম্মদ রাশেদ। নিশ্চয়ই আবারও আগামীতে কথা হবে। আজকে এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে আবারও। দর্শক, ৭১ চ্যানেল শেষ করতে হচ্ছে এবং ধন্যবাদ একই সাথে সিরাজুল ইসলাম, আপনাকেও সময় দিয়েছেন এবং নানা রকম আসলে বিষয় নিয়ে আলোচনা আমাদের মধ্যে হলো। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও ৭১ চ্যানেলে।